এক গাদা তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত তমলুকের নেতারা, যারা এমনকি তৃণমূলের থেকে বহিষ্কৃত হয়েছে, তাদেরকে দিয়ে বিজেপি ভোট করিয়েছে সেখানে। সেই খবর যখন বাইরে আসে, শহীদ মাতঙ্গিনী ব্লকের ৭৩ জন বিজেপির নেতা সঙ্গে সঙ্গে রেজিগনেশন পাঠিয়ে দেন। তখন তাদেরকে দলে নেওয়া হয় না, কিন্তু তাদের একটা গোপন আস্তানা তৈরি হয়, তাদের নাম দেওয়া হয় অপারেশন লোটাস। তারা পিছন থেকে ব্যাকআপ দেয়। আমি হেরে গেছি বলে ভাই আমি কোনো নিজের প্রতি ডিফেন্স নিচ্ছি না। আমি হেরে যাওয়ার পরে আমি প্রথম যে বাইরে এসে বলেছি যে হ্যাঁ, এটা রাজনৈতিক পরাজয়, যে পরাজয় আমি স্বীকার করছি, কিন্তু যেটা সত্য সেটা তো সত্য। আপনি ওই যে আমি বারবার বলেছি যে তুমি চুরি করবে জোড়া ফুলে, সাধু হবে পদ্ম ফুলে, কতদিন চলতে পারে? আমার প্রশ্ন হচ্ছে এটাই। এই প্রথমবার আমি দিল্লির প্রসঙ্গটা দিয়ে শেষ করব। এই প্রথমবার আনস্টেবল গভর্নমেন্ট হলো, এক কোয়ালিশন গভর্নমেন্ট হলো। আমি বলছিলাম যে এই যে একচ্ছত্র যেভাবে নরেন্দ্র মোদী চালাতেন, তার কি বিকল্প হিসাবে একটি মুখ উঠে আসলো বা একটা গোষ্ঠী উঠে আসলো যে ঠিক নরেন্দ্র মোদী ওই একা যা চাইতেন সেভাবেই হচ্ছে না, এবার বাকিদের সঙ্গে সমঝোতা করতে হবে? কারণ একথা বলছি, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে প্রথম থেকেই এই যে এত বনিবনা, এত ঘনিষ্ঠ ছবি আমরা কখনো দেখিনি। এইবার যা দেখতে পারছি, এটা কি? সিপিআইএম শূন্য হয়েছে, বিজেপি 30 পেয়েছে, পায়নি। আপকি বাত 400 পার হয়নি। বিজেপির সরকার হয়নি, কী হয়েছে? এনডিএর সরকার। দেখো, মানুষ একনায়কতন্ত্র বা উদ্ধত্ত পছন্দ করে না। খুব অদ্ভুতভাবে আমি শেষ 2-3 দিন ধরে দেখছি, বলছে অযোধ্যায় রাবণরা বসবাস করে। কেননা বিজেপি হেরেছে বলে। বিজেপি হেরেছে বলে অযোধ্যার লোক এখন রাবণ হয়ে গেছে। তুমি বোঝো এরা দেশটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল। দেশের মানুষ সুন্দর করে ঠাসিয়ে একটা থাপ্পড় মেরে সুন্দর উত্তর দিয়েছে। আমি তোমাকে বলছি, সুন্দর উত্তর দিয়েছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করছি। এটা আমি তোমাকে আবার বলছি, আমি অ্যাপ্রিসিয়েট করছি। হেরে গিয়েও আনন্দ। আমি আমার হাত তো বাইরে বেরিয়ে দাঁড়িয়ে পরাজয় স্বীকার করেছি, কিন্তু না হলে এদেশ বাঁচত না। তোমার হাতে হাউয়ের বুমও থাকতো না। ওরা যেভাবে ওই ডিজিটাল কি একটা নতুন আইন পাশ করালো যে আগে স্ক্রিনিং হবে, তারপর সেই স্ক্রিনিং অনুযায়ী সেইটা কন্টেন্ট পাস হবে, তারপর সেই কন্টেন্ট দেখানো হবে। ও যদি থাকতো তুমি তো নিজের চ্যানেলও চালাতে পারতে না। আমি অবাক হয়ে গেলাম সংবাদ মাধ্যমের ভূমিকা দেখে। বিজেপি 275 এনডিএ পাচ্ছে, একজন সাংবাদিক চ্যানেলে বসে নাচছে। দেশ, গণতন্ত্র, মিডিয়া, সিরিয়াসলি? আমি তো বলা শুরু করিনি তমলুকে আমি কি ফেস করেছি। আমি যেদিন বলা শুরু করব, কলকাতার কিছু লোক তো আমাকে ফোন করে বলবে, ভাই এবার থামো, আর বলো না যে হোয়াট আই হ্যাভ ফেস থ্রু আউট লাস্ট 70 or 75 or 80 days, যে আমি কি ফেস করেছি, কি চলে, কেমনভাবে চলে। একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলো অন্তত আমাদের। শেষ 75, আমি তোমাকে একদিন বলতে পারি। একদিন কাগজ খুললাম, খোঁজ নিলাম, শুনলাম বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী দুজনেই তমলুকে নেই, তারা কলকাতায় এসছেন তাদের ব্যক্তিগত কাজে। সে আসতেই পারেন। আমি দুটো নিউজ পেপার দেখলাম। সেই দিনকেও সিপিএমের প্রার্থী বাজার চষে খাচ্ছে, প্রচার করছে। পরের দিন দেখলাম সেই তমলুকে তৃণমূল আর বিজেপি খবরের হেডলাইনে। আমি খুঁজছি সিপিএম কই, দিকে সিপিএম নেই। তার পরের দিন দেখলাম সেই খবরের কাগজে লাইন হলো, খবর বেরোলো, আবার প্রচারে যোগ দিলেন তৃণমূলের প্রার্থী। আমি বুঝলাম যে গণতন্ত্রটা কেন সত্যিই বাঁচানোর প্রয়োজনীয়তা আছে। আমি হাসতে হাসতে সেই সাংবাদিককে ফোন করে বললাম যে ভাই, আমি সবে বিয়ে করে তমলুকে চলে এসেছি, আমার বউ আমাকে ফোন করলে আমি খালি বলি আমি ব্যস্ত আছি, প্রচার করছি। কিন্তু তোমাদের খবরের কাগজ যদি সে রোজ পড়ে, তাহলে সে আগে বলবে তুমি কোথায়, তুমি তো প্রচারই করছো না। আমি তোমাকে বলছি, একটা পারসেপশান জেনারেট করবার জায়গা থেকে এক অংশের মিডিয়া কোথায় নামতে পারে। আমি আবার তোমাকে বলছি, একাংশের মিডিয়া, এবং একাংশের মিডিয়া যেটা সত্যি সেটাই দেখিয়েছে, যে তৃণমূল কী করছে, বিজেপি কী করছে, সিপিএম কী করছে, এমনকি এসইউসিআই কী করছে সেটাও দেখিয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট করেছি তো সেটা। কিন্তু তুমি পারসেপশন জেনারেট করছো। তুমি একটা এত বড় হাউস, তুমি হাউসে
একটা ছবি দিয়ে বলছো তমলুকে বা জিতবে কে, একদিকে দেবাংশুর ছবি, একদিকে বিজেপির প্রার্থীর ছবি। একটা অল ইন্ডিয়া পার্টির নমিনেশন করা একজন ক্যান্ডিডেটের ছবি তুমি সরিয়ে দিয়েছো। হোয়াট ইউ এক্সপেক্ট? আমি এগুলো আমার হারের কারণ বলছি না, আমার হারের কারণ অন্য। গোটা রাজ্যে যা হয়েছে, তমলুক এক্সট্রা কিছু জিতে যেতাম তা নয়, ভোট পার্সেন্টেজটা বাড়তো, সেটা কেন বাড়েনি তাও জানি, তারও কিছু জিনিস আমি চিহ্নিত করেছি। কিন্তু কথা হচ্ছে যে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার ক্ষেত্রে আমার মনে হয়েছে এই রায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনিল বসু প্রয়াত হয়েছেন, 5.5 লাখ ভোটে জিতেছিলেন হুগলির আরামবাগ থেকে। সন্ধেবেলায়, তখন তো ছোট ছিলাম, যখনই চ্যানেল খুলতাম প্রতিদিন অনিল বসুর নাম শুনতাম, যে অনিল বসু হারমাদ, অনিল বসু এত ভোটে জিতেছেন। সাংবাদিকও বলতেন, তৃণমূলও বলতেন। আজকে অভিষেক ব্যানার্জি 7.5 লাখ ভোটে জিতেছেন। আজকে তাকে বলা হচ্ছে রেকর্ড মার্জিনে অবিশ্বাস্য জয়। কোয়েশ্চেন করবার ক্ষমতা নেই। কে কোয়েশ্চেন করবে? কার শিরদাঁড়া বেঁচে আছে কোয়েশ্চেন করবার জন্য? আবার আমি তোমাকে বলছি, ভারতবর্ষের এই রেজাল্ট যদি না হতো, তাহলে এ দেশ বাঁচানো কারোর পক্ষে সম্ভব ছিল না। তাতে তুমি বলতে পারো সায়নদা এটা কি তুমি তোমরা হেরে গিয়ে তোমরা এটা কি বলবো তোমাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে নিচ্ছ? সান্ত্বনা পুরস্কার নয়। দেশ যদি না বাঁচে, দেশ যদি না ঠিক জায়গায় থাকে, তুমি কোথায় থাকবে আর আমি কোথায় থাকবো? জাস্টিস গাঙ্গুলি কিন্তু আপনার দল এবং আপনাকে খুব ভালোই একটি বাইট দিয়েছিল, আমরা শুনেছিলাম। বাইটটা ঠিক এরকম ছিল, আমার দলের লোক কই, আমাকে তো আনা হয়েছে, এ নিয়ে আমি জিতবো কি না সে নিয়ে কনফিউজ। কিন্তু সিপিএমের লোক তো প্রচুর, অনেক লোক, সেইখানে প্রচারের লোক রয়েছে, সাড়া পাওয়া যাচ্ছে। সেরকম সিটে কি করে তুমি সাংবাদিকের রিয়াকশানটা দেখেছিলে যিনি ইন্টারভিউটা করছিলেন? তিনি লাইনটা করে দিচ্ছেন, মানে তিনি জিজ্ঞাসা করছেন না যে হু ইজ ইউর অপোনেন্ট, তিনি বলছেন হ্যাঁ দেবাংশুই তো আপনার অপোনেন্ট। প্রার্থী বলছেন না দেবাংশু আমার অপোনেন্ট না, সায়ন আমার অপোনেন্ট। এবং তিনি অবাক হয়ে বলছে সায়ন। আমি এই গণতন্ত্রের কথা বলছি, আমি ওনার ব্যাখ্যাটায় পড়ে যাচ্ছি। মানে ধরো তুমি একজন জার্নালিস্ট, তুমি আমাকে কি জিজ্ঞেস করবে যে সায়নদা তোমার মূল প্রতিপক্ষকে? তুমি আমাকে জিজ্ঞাসা করছো সায়নদা তোমার অমুক প্রতিপক্ষ, উনি তো তোমার প্রতিপক্ষ। মানে তুমি বসে ভাই সেট করে দিচ্ছ। আজকে ভারতবর্ষের রায় এটুকু বুঝিয়ে দিয়েছে, বস ইউ আর নো ওয়ান, তুমি কেউ নও। তোমার হাতে বুম থাকতে পারে, তোমার পেছনে কোটিখানেক টাকা থাকতে পারে, নেতাদেরকেও যেমন সমালোচনা সহ্য করতে হয়, আজকে মিডিয়াকেও সেই সমালোচনা সহ্য করতে হবে। তুমি সেই সমালোচনার ঊর্ধ্বে নও। আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, কিন্তু এটা ভূমিকা একটা। আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বিজেপির প্রার্থী যখন বলছেন যে সায়ন আমার অপোনেন্ট, মানে সাংবাদিক পর্যন্ত চমকে উঠছে। সায়ন এ কাঁ সে আগে, আরে ভাই এর কথা তো আমি বলিনি। দেখো উনি বলেছেন তার কারণ সত্যি সিপিআইএম ভিজিবল ছিল। তমলুকে খুব খারাপ হলে 20%, 18 to 20% ভোট পাওয়ার কথা আমাদের, আমরা 5 পয়েন্ট সামথিং পেয়েছি। লোকানোর তো কোনো জায়গা নেই। আমার মনে হয়েছে সুমিত ব্যক্তিগতভাবে দুটো জায়গাতে আমরা খুব পিছিয়ে গেছিলাম তমলুকে। এই দুটো ঘটনা আমাদেরকে হাতের বাইরে বের করে দিয়েছে গেম। এক হচ্ছে নন্দীগ্রামে ভোটের 3 দিন আগের ওই খুনটা, যেখানে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর খুন হলো বিজেপির কর্মীর মা। সেটা করতে গিয়ে কিছুটা তৃণমূল বিজেপি হলো, কিছুটা হিন্দু মুসলিম হয়ে গেল। আর দ্বিতীয় ঘটনা কোন গাধার মাথায় আমি জানি না এসছিল, কিন্তু এদের মাথা তো ঠিক নেই, মানুষের বুদ্ধি তো কারোর নেই এদের। শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ পাঠানো, তাতে আরও তৃণমূল ভার্সেস বিজেপির যে বাইনারি, সেই বাইনারিটা আরও বেশি এস্টাবলিশড হয়েছে। সেই দুটো গেমে সিপিআইএম অন্তত 1000 গুণ পিছিয়ে গেছে। যত আমরা লড়াইতে ছিলাম, কিন্তু এই শেষের দিকে দুটো ঘটনা যে মানুষ তখন বুঝেছে না এদের লড়াই তো এদের দুজনের। সিপিএম ঠিক আছে, যা বলেছে ভালো, ছেলে ভালো, প্রার্থী ভালো, সব ঠিক আছে, কিন্তু লড়াই তো এই দুজনের হচ্ছে। এবং তোমার চ্যানেল যদি কখনো দেবাংশু দেখে, আমি খালি এইটুকুই ওকে বলতে পারি যে কিছু কিছু মানুষ থাকে কালিদাস, নিজের ডালে বসে নিজের ডালটা কাটে, তাতে নিজের ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়। ও নিজেও ডুবলো, সাথে করে যেটা করলো যে সিপিএমটাকে উঠতে দেবো না। যা হয় প্রথম দিন থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, জেনে হোক না জেনে হোক, বা ওকে কেউ মিসলিড করেছে কিনা, ভুল বুঝিয়েছে কিনা জানি না,
অভিজিৎ গাঙ্গুলির সাথে ডাইরেক্ট দেবাংশু ভট্টাচার্যের বাইনারি তৈরি করলো, বিজেপি ভার্সেস টিএমসি, দেবাংশু ভট্টাচার্য ভার্সেস অভিজিৎ গাঙ্গুলি। ও হয়তো বুঝলোও না যে ওই বাইনারি যদি তৈরি হয় যে ওখানে ধুলোর মতো উড়ে চলে যাবে। সিপিএম তো ছেড়ে দাও, ও নিজে ধুলোর মতো উড়ে যাবে। আজকে তমলুকের ফলের জন্য যা ফল দেখতে পাচ্ছ, তৃণমূল যেমন দায়ী, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, যিনি এই প্রচার করতে চেয়েছিলেন যে সিপিআইএম আসলে দুধে ভাতে, বলেছে তো এই সমস্ত কথা, সিপিআইএম দুধে ভাতে, প্রার্থী দুধে ভাতে ইত্যাদি ইত্যাদি। নাও দুধে ভাতে সামলাও। এখন শুধু ছোট্ট করে একটু একদম সংক্ষিপ্ত জেনে শেষ করব, এই যে এতদিনের খাটুনি, 1.5 মাস 2 মাসের যে একটা দীর্ঘ লড়াই, সেই জায়গায় খারাপ লাগছে? না, একটু খারাপ লাগছে না। কেন লাগছে? 31 বছর বয়সে ভারতবর্ষের জেনারেল ইলেকশনে একটা অল ইন্ডিয়া পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, সিপিআইএম আমাকে প্রার্থী করেছিল তমলুকের মতো জায়গাতে, যেখানে স্টলওয়ার্ডরা দাঁড়াতেন, স্টলওয়ার্ডরা জিততেন, পার্লামেন্টে গিয়ে কথা বলতেন। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, হাইকোর্টের আইনজীবী আমি অনেক পড়ে, আমি তার বহু আগে থেকে সিপিআইএম আর এসএফআই ছোটোবেলা থেকে পার্টি ভোটে দাঁড় করিয়ে খুব ক্লোজলি একজন ক্যান্ডিডেট হিসেবে মানুষের সাথে যে সম্পর্ক এস্টাবলিশড করা যায়, যে কথা আমরা বলতে চাই সে কথা বলবার জায়গা করে দিয়েছে। সংগঠনকে ওই 2 মাসের মতো করে কিছুটা এদিক ওদিকটা, সিপিআইএম তো আর টিএমসি বা বিজেপির মতো নয় যে গিয়ে নিজের মতো করে পাল্টে নেব। আমাদের যে স্ট্রাকচার রয়েছে তার মধ্যে থেকে কিছুটা এদিক ওদিক করে সবটাকে ঠিক মতো করে আবার মোবিলাইজ করা। তমলুকে বিপুল অংশে সিপিএম এবার মানে রাস্তায় নেমেছিল, বিপুল। সে নমিনেশনের মিছিল বলো, বাড়ি বাড়ি যাওয়া বলো, মানুষের সাথে যোগাযোগ করা বলো, বিপুল। সেটা ক্লিক করেনি বলে বুঝতে পারছো না, কিন্তু ক্লিক করেনি বলে যে নামেনি ভাই, সেটা আমি তোমায় বলতে পারবো না। এবং আমি তোমাকে এও বলছি সুমিত, আমি কিন্তু বিজেপি বা তৃণমূলকে ওখানে কোনো ধর্মের অ্যাঙ্গেল আমি আনতে দিইনি। তার একমাত্র ক্রেডিট হচ্ছে হলদিয়া। ওই যে হলদিয়া থেকে প্রচার শুরু করেছিলাম যে হলদিয়ায় শিল্পায়নকে রিভাইভ করো, যে জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন। কিছুদিন পরে দেখলাম বিজেপিও একই কথা বলা শুরু করছে, অর্থাৎ তোমার ন্যারেটিভে তুমি চ্যাম্পিয়ন, আমার ন্যারেটিভে আমি চ্যাম্পিয়ন। ফলত আমার খারাপ লাগার কোনো জায়গা নেই। যা করতে চেয়েছিলাম করতে পেরেছি, সীমিত পরিধির মধ্যে যতটা যা করতে চেয়েছিলাম পেরেছি। এখন দেখো, লড়াই হচ্ছে হেলিকপ্টার বনাম টোটো। একদল হেলিকপ্টার ছড়ে ঘুরে বেড়াচ্ছে, সায়ন ব্যানার্জি, সৃজন ভট্টাচার্য, সৃজন চক্রবর্তীরা, মোহাম্মদ সেলিমরা টোটোর মাথায় উঠে হাত নাড়ছে। আমি আবার তোমাকে বলছি, আমি একটাও কিন্তু এগুলোর জন্য ডিফেন্স দিচ্ছি না যে এই জন্য আমি হেরে গেছি। আমি তোমাকে ফ্যাক্টটা বলছি, ইলেকট্রাল বন্ড বনাম কৌটো নাচানো, হেলিকপ্টার বনাম টোটো, ঠিক আছে? কিন্তু এর মধ্যে দাঁড়িয়েও তো যারা লড়াইটা করে তারাই হচ্ছে আসল খেলোয়াড়, যারা লড়তে জানে। তমলুকের মানুষ মনে রাখবে বহুদিন এই লড়াই, অদম্য লড়াই। ময়দান তো ছেড়ে দিয়ে চলে আসেনি। এমনকি যে বুথে আমার এজেন্ট তুলে দিয়েছে, কিডন্যাপ করেছে, এনে বসিয়েছি, সে বুথে আমি 100টাও ভোট পাইনি। কিন্তু এইটুকু তো প্রমাণ করেছি যে তুমি আমার এজেন্টকে তুলেছো, মানে আমি চ্যালেঞ্জ করে বসালাম। আজকে 100টা ভোট পাইনি, কিন্তু কালকে পাবো ওখানে। এই দীর্ঘদিন স্থবির থাকবে না, আমি তোমাকে বলছি থাকবে না। ইতিহাস তো তাই বলছে। বিজেপি 400 পার তো হয়নি, ইতিহাস তাই বলছে। হয় না, এক জিনিস সেম গতিধারায় কখনো চলতে পারে না। যে রাম মন্দিরের ওপর ভর করে গোটা একটা ইলেকশন পেরিয়ে যেতে চেয়েছিল, সেই অযোধ্যার মানুষ দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিয়েছে যে শুধুমাত্র মন্দির মসজিদ কখনো একটা পলিটিক্যাল এজেন্ডা হতে পারে না। দুঃখের হলেও সত্যি, আজ নয়তো কাল আমরা এ কথা বাংলার মানুষকে বোঝাতে পারবো। আমি খালি একটাই অনুরোধ তোমার চ্যানেলের মাধ্যমে রাখতে চাই। আমি অনেকে দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা বিভিন্ন প্রকল্প, অনেকে অনেক রকমের মন্তব্য করছেন, ভাতা বা ইত্যাদি, ভাতাজীবী বা ইত্যাদি, এগুলো করবেন না। আমি প্রার্থী হিসেবেও কোনো দিন বলিনি, আমার দলও কখনো বলেনি যে ভাতার ওপর বাংলা বেঁচে আছে। যে কোনো কল্যাণমূলক রাষ্ট্রের, জনকল্যাণমূলক রাষ্ট্রের কিছু স্কিম থাকে, সেই স্কিমে তৃণমূল কিছু টাকা এক অংশের মানুষকে দিচ্ছেন। আমাদের দাবি সেই অংশকে বাড়াও, টাকা বাড়াও, তার সাথে সাথে চাকরি দাও। কিন্তু শুধুমাত্র আজকে হেরে গেছি বলে
মানুষকে আমি ভাতাজীবী, মানুষকে আমি আজকে বলে দেবো যে তুমি ভাতার ওপর দাঁড়িয়ে বেঁচে আছো, সেটা বলা অন্যায় হবে, সেটা বলা ভুল হবে। যারা লড়তে জানে তারাও শক্তিশালী হয়, আর যারা নিজের হাড় মাথা পেতে নিয়ে আবার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়, তারাই আসল লড়াকু মানসিকতার মানুষ তৈরি হয়।